গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ পড়াবো ক্লাস 11-এর পদার্থবিদ্যার একটি চ্যাপ্টার সরল দোলগতি, ইংলিশে সিম্পল হারমোনিক মোশন। তো আজকে হবে ডে 1। তো প্রথমে আসি, পর্যাবৃত্ত গতি কাকে বলে। পর্যাবৃত্ত গতি ইংলিশে হচ্ছে পিরিয়ডিক মোশন। তো পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কাকে বলে? তো যে গতি একটি নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে বা বলতে পারি বারবার একই পথে যাতায়াত করে, সেই গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এখানে আমি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি একটা পর্যাবৃত্ত গতির। যদি কোনো গতিশীল বস্তু বা বস্তুকণা নির্দিষ্ট সময় অন্তর একই পথ বারবার অতিক্রম করে, তবে ওই বস্তু বা বস্তু কণার গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন ধরো, সূর্যের চারিদিকে এই যে গ্রহগুলো ঘুরছে, এরা তো একটা নির্দিষ্ট সময়ে ফিরে আসছে এবং বারবার একই পথে যাতায়াত করছে, এই গতি পর্যাবৃত্ত গতি। এই যে ঘড়ির কাঁটা যে ঘুরছে, এই ঘড়ির কাঁটারও কিন্তু গতি পর্যাবৃত্ত গতি। একটা স্প্রিংকে টেনে ছাড়লে স্প্রিং এ যে আন্দোলন হচ্ছে, এটাও একটা পর্যাবৃত্ত গতি। একটা সরল দোলককে টেনে ছাড়লে এই যে দোলন হচ্ছে, এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। অর্থাৎ এই গতির বিশেষত্ব কি? নির্দিষ্ট সময় পর পাশে ফিরে আসবে। এরপর আসি দোলন বা কম্পন। অ্যাকচুয়ালি দোলন আর কম্পন একটু আলাদা, তবে মূল বিষয়বস্তু দুটোরই কিন্তু সেম। তো দোলন কি বা কম্পন কি? এই দোলন বা কম্পন এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি, তবে এর মধ্যে একটা বিশেষত্ব আছে। সেটা কি? দোলন বা কম্পন হতে হলে ওরা কি করবে, যে পথে বলছি বারবার যাতায়াত করবে, বা সেই পথে কিন্তু বারবার একই দিক থেকে কোনো একটা বিন্দুকে অতিক্রম করবে না। যাতায়াত করার স্টাইলটা থাকবে কি? এদিক ওদিক। মানে ধরো, এই যখন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এই পৃথিবী ঘুরছে, ধরো আমি কোনো একটা বিন্দুকে নিলাম, এখানে একটা বিন্দু নিই। তো পৃথিবী এই বিন্দুকে কিন্তু বারবার এদিক থেকেই অতিক্রম করবে। যতবারই ঘুরে আসছে সবসময় কিন্তু এদিক থেকেই অতিক্রম করছে। তাহলে ওই গতি কিন্তু হবে শুধুই পর্যাবৃত্ত গতি। কিন্তু যদি ওই বিন্দুকে একবার এদিক থেকে, একবার এদিক থেকে, একবার এদিক থেকে, একবার এদিক থেকে অতিক্রম করে, দ্যাট মিনস এদিক ওদিক থেকে, তখন আমরা বলবো সেই গতি হচ্ছে দোলন বা কম্পন। অর্থাৎ যখন একটা দোলককে, সরল দোলককে মনে করো আমরা টেনে ছাড়ছি, তা দোলকটা কি হচ্ছে? এইভাবে আন্দোলিত হচ্ছে, একবার এদিক যাচ্ছে, তো একবার এদিক আসছে, একবার এদিক, একবার এদিক। তার মানে কি? কোন একটা এই বিন্দুটাকে ও প্রথমে মনে করো এদিক থেকে অতিক্রম করেছে, দেন আবার এদিক থেকে অতিক্রম করেছে। এই এদিক ওদিক মোশন যখনই থাকবে, তখনই হবে মানে টু অ্যান্ড ফ্রো, এই ব্যাপারটা যখনই থাকবে তখনই সেটা হবে দোলন বা কম্পন। এবারে দোলন বা কম্পনের মধ্যে ডিফারেন্সটা কি আছে? দোলন হতে হলে ওদের বিস্তার, দোলন কাল দুটো বেশি হতে হবে। আর কম্পনের ক্ষেত্রে দোলন কাল, বিস্তার কম হবে। এখন বলবে এই দোলন কাল বা বিস্তার কি? অ্যাকচুয়ালি যদি আমরা একটা পেন্ডুলামের গতির কথা ভাবি, তাহলে এই পেন্ডুলামটাকে ধরো টেনে ছেড়ে দিয়েছি, ও ম্যাক্সিমাম যে দূরত্ব যাবে, ম্যাক্সিমাম ধরো এখানে এই পর্যন্ত যাচ্ছে, তারপরে ফিরে এসে আবার এদিকে চলে যাচ্ছে, আবার আসছে, তাহলে ম্যাক্সিমাম যে দূরত্ব যায় তাকে বলা হয় তার বিস্তার। আর ধরো এখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে স্টার্ট করে এই প্রান্তে গেছে, এখানে আবার ফিরে এসে এই প্রান্তে গিয়ে আবার ধরো এখানে ফিরে এসছে, তাহলে এটা হলো একটা পূর্ণ দোলন। আর এই পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে বলা হয় দোলনকাল। তো স্টার্টিং যদি আমি এখান থেকে দেখাতাম, তাহলে এখান থেকে এই প্রান্তে গিয়ে এগেইন যদি এখানে ফিরে আসতো, তখন হতো ওটা পূর্ণ দোলন। আর একটা পূর্ণ দোলনের জন্য যে সময়, সেটাকে বলে দোলনকাল। আর বিস্তার কি বললাম? সর্বাধিক যে সরণ, সেটা হচ্ছে বিস্তার। তো যখন আমাদের দোলন হবে, অসিলেশন, দোলন মানে ইংলিশ হচ্ছে অসিলেশন, যখন অসিলেশন হবে তখন তার বিস্তারটা বেশি হবে। আর যখন কম্পন হবে, কম্পন ইংলিশ হচ্ছে ভাইব্রেশন, যখন কম্পন বা ভাইব্রেশন হবে তখন এই বিস্তারটা কম হবে। তাহলে কম বিস্তার হলে হবে কম্পন, যদি বিস্তার বেশি হয় তখন আমরা বলবো দোলন। আর দুটোর ক্ষেত্রে সিস্টেমটা একই, অতিক্রম করার স্টাইল কি? এদিক 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 এদিক, এভাবে মানে এদিক ওদিক যাতায়াত করবে।
আর শুধু পর্যাবৃত্ত গতিতে কোনো বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করতে পারে, এদিক ওদিক অতিক্রম করতে পারে। যাদের আর ওই পর্যাবৃত্ত গতির মধ্যে যারা এদিক ওদিক অতিক্রম করতে পারবে তারাই হবে শুধুমাত্র দোলন বা কম্পন। এবার আসি সরল দোলগতিতে। সরল দোলগতি, তো সরল দোলগতি কাকে বলে? তো অসিলেশন বা দোলন বুঝলাম যে এদিক ওদিক যাতায়াত করতে হবে তবে হবে দোলন। আর সরল দোলগতির ক্ষেত্রে কম্পনশীল যে বস্তু তার ত্বরণ হবে সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হবে এবং সাম্যাবস্থান অভিমুখী হতে হবে। ত্বরণ সরণের সমানুপাতিক হতে হবে এবং সাম্যাবস্থানের দিকে, অর্থাৎ ত্বরণ কিন্তু সরণের বিপরীত দিকে থাকবে। তো এখানে সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি। কম্পনশীল কোনো বস্তু কণার ত্বরণ সাম্যাবস্থা থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী হলে ওই কণার গতিকে বলা হয় সরল দোলগতি। আর এই ক্ষেত্রে কি বললাম? ত্বরণ তার মানে কি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। তো ত্বরণ যদি আমি a দিয়ে ডিনোট করি তাহলে a প্রপোর্শনাল টু আসবে মাইনাস এক্স। এক্স মানে সরণ, তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক হলো, আর মাইনাস বলতে বোঝায় বিপরীতমুখী। একটা সরল দোলকের কথা যদি আমরা বলি তাহলে এই সরল দোলকটাকে যখন আমি সাম্যাবস্থান থেকে এদিকে সরাচ্ছি, মনে করো এখানে সরণ হয়েছে, তাহলে এর উপরে এই যে সরল দোলকটা, এর ত্বরণ কিন্তু এবার কাজ করবে কোন দিকে? এই দিকে। আমার সরণ হয়েছে এইদিকে আর ত্বরণ থাকবে তার বিপরীত দিকে। আর এই ত্বরণ ডিপেন্ড করে যত বেশি সরাবো ত্বরণ তত বাড়বে। তাহলে সরল দোলকের এই গতি কিন্তু হবে সরল দোলগতি। একটা স্প্রিংকে যদি আমরা টেনে ছাড়ি তাহলে স্প্রিংটাও এভাবে আন্দোলিত হবে এবং স্প্রিং মনে করো সাম্যাবস্থায় আছে এখানে। এবার স্প্রিংটাকে আমি যখন টানছি নিচের দিকে তাহলে আমার স্প্রিং এর সরণ হয়েছে এদিকে, কিন্তু ছেড়ে দিলে ত্বরণ কাজ করবে কোন দিকে? উপরের দিকে। অর্থাৎ এক্ষেত্রে সরণ ত্বরণের বিপরীতমুখী এসছে আর এই ত্বরণ সরণের সমানুপাতিক আসছে। যত সরণ বাড়াবো তত কিন্তু ত্বরণও বাড়বে। তাহলে এই বোঝা গেল সরল দোলগতি সম্পর্কে। এবার আসি সরল দোলগতির দশা বা দশা কোণ, সেটা কি জিনিস? তো দশা বা দশা কোণ বোঝানোর আগে সরল দোলগতির আগে গাণিতিক সমীকরণ কি হয় সেটা একটু দেখাই। ধরা যাক এটা একটা নির্দেশ বৃত্ত, আর এই নির্দেশ বৃত্তে একটি নির্দেশ কণা ওমেগা কৌণিক বেগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তো আমি যদি এখানে একটা ড্যাশ নিয়ে নিই তাহলে দেখো এই নির্দেশ কণাটা যখন এই পজিশনে আছে তখন এই এখান থেকে এই ব্যাসের উপর একটা লম্ব টানলে লম্বের পাদবিন্দু থাকছে ঠিক এই গোলকের কেন্দ্রে। যখন এই বিন্দুটি যখন এখানে চলে এসছে, এখান থেকে যখন আমি এই ব্যাসের উপর লম্ব টানছি আবার লম্ব পাদবিন্দু চলে এসছে এখানে। তার মানে দেখো এই বিন্দুটা ঘোরার সাথে 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 কি হচ্ছে, লম্ব পাদবিন্দুটা যখন এখানে ছিল লম্ব পাদবিন্দু এখানে, এখানে যখন ছিল লম্ব পাদবিন্দু এখানে, এখানে যখন ছিল এখানে, অর্থাৎ এই বিন্দুটা ঘোরার সাথে সাথে লম্ব পাদবিন্দু একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে, এদিক 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 ওদিক করছে। বিন্দু কিন্তু এদিক ওদিক করছে না, বিন্দু কিন্তু বারবার একই দিকে যাতায়াত করছে, অর্থাৎ বিন্দুর হয়ে যাচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু লম্ব পাদবিন্দু এদিক ওদিক যাতায়াত করায় এই হয়ে যাচ্ছে সরল দোলগতি। তো ভাবো টি সময় পরে ভাবলাম আমার এই বিন্দুটা মনে করো এটা পি অবস্থা, সেখান থেকে কিউতে এসছে। লম্ব পাদবিন্দু ছিল এখানে, এখন লম্ব পাদবিন্দু এসছে এখানে, লম্ব পাদবিন্দু সরল কতটা? এতটা। তো এটাই হবে লম্ব পাদবিন্দু সরণ বা সরল দোলগতির সরণ। যেহেতু এটাকে আমরা ওয়াই অক্ষ ভাবতে পারি, এটাকে এক্স অক্ষ, তাই এই সরণটাকে আমরা ডিনোট করলাম স্মল ওয়াই দ্বারা। এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম এ। পি থেকে কিউতে যাওয়ার জন্য কৌণিক সরণ ধরলাম থিটা। এখন আমরা জানি কৌণিক সরণ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু সময়।
তাহলে থিটা ইকুয়াল টু কি পাচ্ছি, ওমেগা টি। এটা থিটা করলে আমার এটাও থিটা আসবে। এটার নাম দিলাম ধরো ও, এই বিন্দুর নাম দিলাম আর। তাহলে এবার ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল যেটা পেলাম, ট্রায়াঙ্গেল ও কিউ আর, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা ইজিলি ওয়াই এর ভ্যালুটা বার করে নিতে পারবো। আর ওয়াই এখানে হচ্ছে সরলদৈর্ঘ্যগতির কণার সরণ। একটু এখানে বাইরে বের করে নিচ্ছি ট্রায়াঙ্গেলটাকে দেখানোর জন্য। এটা ওয়াই, এটা থিটা, এটা এ। তাহলে দেখো থিটা এটা 90, থিটা 90 যে সাইডে থাকে, যে সাইডের উপর থিটা 90 থাকে সেটা হয় ভূমি। তাহলে এটা আমার লম্ব, এটা অতি। তাহলে লম্ব বাই অতিতে হয় সাইন থিটা। তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু a সাইন থিটা। আবার এখানে থিটা ইকুয়াল টু পাচ্ছি ওমেগা টি। তাহলে বলতে পারি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি। তাহলে এটা হয়ে গেল আমাদের সরল দোলগতিযুক্ত কণার সরণের সমীকরণ বা সরল দোলগতির সমীকরণও বলতে পারি, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি। কিন্তু যদি ভাবো পি এখান থেকে স্টার্ট না করে যদি এখান থেকে স্টার্ট করে এখানে পৌঁছাতো, সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল আমাদের একটু বেশি আসতো। আবার যদি এখান থেকে স্টার্ট করতো তখন অ্যাঙ্গেল একটু কম আসতো। তো সেই সব কারণে আরো দুটো সমীকরণ আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে এক y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা। আলফা মানে এখান থেকে শুরু করলে যে এক্সট্রা যে অ্যাঙ্গেলটা থাকছে সেটা আলফা, বা y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস আলফা। তো আমি এখানে লম্ব পাদবিন্দু সরণটা কার উপর শো করেছি, এই যে এই ব্যাসটার সাপেক্ষে, যেটাকে আমরা ওয়াই অক্ষ ভেবে নিতে পারি। কিন্তু যদি এটাই আমরা এই ব্যাসের সাপেক্ষে ভাবতাম, যেটাকে আমরা এক্স অক্ষ ভেবে নিতে পারি, তো সেক্ষেত্রে এই ইকুয়েশন গুলো ওয়াই এর জায়গায় চলে আসতো এক্স দিয়ে। তাহলে তখন আমাদের হতো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা বা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস আলফা। তো আমি স্টার্ট করেছি এখান থেকে। এখান থেকে যখন স্টার্ট করছি তখন দেখো লম্ব পাদবিন্দু, এই যে কণাটা যে সরল দৈর্ঘ্য সম্পন্ন হচ্ছিল, এটা তার কিন্তু মধ্য অবস্থান বা বলতে পারি সাম্যাবস্থান। এই অবস্থান বা এই অবস্থানটা হচ্ছে প্রান্ত। তা লম্ব পাদবিন্দু যখন মধ্য অবস্থান বা সাম্যাবস্থানে আছে তখন ইকুয়েশনটা এসছে সাইন দিয়ে। কিন্তু এই লম্ব পাদবিন্দু যদি আমার এই প্রান্তে থাকতো তখনই এই ইকুয়েশনটা চলে আসতো কস দিয়ে। তাহলে আবার এই ইকুয়েশন গুলো যেগুলো আমরা লিখলাম সাইন দিয়ে, সেটাই আবার হতে পারে কস দিয়েও। অর্থাৎ হতে পারে এক্স বা ওয়াই বা ওয়াই। এখানে এক্স বাই ওয়াই না, কিন্তু এখানে এক্স বা ওয়াই যে কোনো একটা হতে পারে। সেটা হতে পারে এ কস ওমেগা টি, বা এক্স বাই ওয়াই হতে পারে, এক্স বা ওয়াই হতে পারে এ কস ওমেগা টি প্লাস আলফা, বা এক্স বা ওয়াই হতে পারে এ কস ওমেগা টি মাইনাস আলফা। তার মানে যে ইকুয়েশন গুলো আমরা সাইন দিয়ে দেখাচ্ছি সেই ইকুয়েশন গুলো কস দিয়েও হতে পারে। মাথায় রাখবে শুধু এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি আমরা তখন অ্যাপ্লাই করব যখন কোথায় আছে লম্ব পাদবিন্দু মধ্য অবস্থানে, মানে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থা থেকে স্টার্ট করলে, সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলে আমরা ইউজ করব এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর যদি প্রান্ত থেকে স্টার্ট করে তাহলে ইউজ করব এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এটা কি প্রান্ত থেকে শুরু করলে, যাত্রা শুরু করলে, প্রান্ত অবস্থান থেকে যাত্রা শুরু করলে। এবার আসি দশা। দশা বলতে এই সরল দোলগতিযুক্ত কণার যে কোনো মুহূর্তের অবস্থানকে বোঝায়। অবস্থা, কি অবস্থায় আছে, তার ত্বরণ কি আছে, বেগ কি আছে, এইসবকেই বোঝায়। এবার আমরা সমীকরণে কোনটাকে দশা ভাববো? এই যে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এই সাইনের পরে যেটুকু আছে, এখানেও সাইনের পরে যেটুকু আছে, এখানেও কসের পরে যেটুকু আছে, সেটাকে আমরা নেব দশা।
তাহলে এখানে দশা হচ্ছে ওমেগা টি, ইহা আবার ওমেগা টি প্লাস আলফা, এখানে ওমেগা টি মাইনাস আলফা, এগুলি হচ্ছে আমার দশা। প্রারম্ভিক দশা কি? যখন আমরা টাইমটা স্টার্ট করছি when t equal to 0, তো t equal to 0 তে যে দশা থাকবে সেটাই হবে তার প্রারম্ভিক দশা। অ্যাকচুয়ালি এখানে দশা মানে আমি কিন্তু দশা কোণকে জোর দিচ্ছি আর কি, দশা কোণের কথা বলছি, এগুলো সব দশা কোণ। আর প্রারম্ভিক দশা কোণ তখন আসছে যখন t equal to 0 হচ্ছে। এবার আসবো সরল দোলগতিযুক্ত কণার বেগ, ত্বরণ, বল, স্থিতিশক্তি, গতিশক্তি এগুলো কি হয়। তো আসবি প্রথমে সরল দোলগতিযুক্ত কণার বেগ নিয়ে। বেগ, তো সরল দোলগতির কণার সরণের তো আমরা অনেকগুলো সমীকরণই পেলাম। তো এখানে আমি সরণের সমীকরণ নিচ্ছি x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আলফা দিয়ে। তাহলে আমরা জানি সরল দোলগতিযুক্ত কণার সরণ x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আলফা। সুতরাং বেগ, তাহলে বেগ ইকুয়াল টু কি হয়, সরণের ডেরিভেটিভ করলে t এর রেসপেক্টে আমরা বেগ পাবো। তাহলে বেগ v ইকুয়াল টু কি পাবো, dx বাই dt, d বাই dt, x এর ভ্যালু পুট করছি a sin ওমেগা t প্লাস আলফা। ডেরিভেটিভ করলে কি পাবো, a কনস্ট্যান্ট, sin এর ডেরিভেটিভ করলে আসছে cos ওমেগা t প্লাস আলফা। এগেইন ওমেগা t প্লাস আলফা যখন আমরা ডেরিভেটিভ করব এখান থেকে বেরিয়ে আসবে ওমেগা। তাহলে হলো কত, বেগ a ওমেগা cos ওমেগা t প্লাস আলফা। এটাও কিন্তু বেগের একটা ইকুয়েশন যেখানে সময় রয়েছে। আবার এই যেহেতু x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আলফা, তাহলে আমরা বলতে পারি sin ওমেগা t প্লাস আলফা ইকুয়াল টু x বাই a। তাহলে আমাদের এখানে লাগবে cos ওমেগা t প্লাস আলফা। তাহলে cos ওমেগা t প্লাস আলফা, cos থিটা মানে হয় রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস 1 লিখলাম, মাইনাস sin স্কয়ার ওমেগা t প্লাস আলফা লিখতাম, আর sin স্কয়ার ওমেগা t প্লাস আলফা মানে আসতো আমার x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। নিচেরটাকে a স্কয়ারকে রুট থেকে বার করেই নেওয়া যাবে, তো এখানে রুট করেছি, প্লাস মাইনাস লিখতেই পারি। তো রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার রুট করলে a। তাহলে এটা বসিয়ে দিই এখানে এবার। তাহলে v ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t প্লাস আলফার জায়গায় আসছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a, আর প্লাস মাইনাসটা আগে লিখে দিলাম, a কাটা। তাহলে v ইকুয়াল টু হলো প্লাস মাইনাস ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানেও বেগের ইকুয়েশন না পেলাম, সেটা হচ্ছে সরণের সাপেক্ষে এখানে x রয়েছে আর এখানে টাইমের রেসপেক্টে। বেগ, এই বেগের হাইয়েস্ট মান কত হতে পারে? যদি আমি এখান থেকেই ভাবি, তো cos এর হাইয়েস্ট মান হয় 1, তাহলে সেই হিসাবে বেগের হাইয়েস্ট মান হবে ওমেগা a। আর লোয়েস্ট মান যদি আমি 0 ধরি, তাহলে মিনিমাম মান হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি v ম্যাক্সিমাম ইকুয়াল টু আসছে a ওমেগা, মানে ওমেগা a লিখলাম, আর v মিনিমাম পাবো হচ্ছে 0। অ্যাকচুয়ালি আমি এখানে cos এর মিনিমাম ভ্যালু -1 নিচ্ছি না, -1 নিচ্ছি না এই কারণে, কারণ -1 নিলে বেগের মান তখন আমি পাবো মাইনাস ওমেগা এ। অ্যাকচুয়ালি সেটাও কিন্তু আমরা মাইনাস মানে কি, শুধুমাত্র ডিরেকশনটা বোঝাবে। যদি বেগের পরম মান নিই তাহলে সেক্ষেত্রে দুটো মানই সেম চলে আসবে। এই ভি ম্যাক্সিমাম ওমেগা এস ছিল, ওটাও তখন ওমেগা এই আসবে। অ্যাকচুয়ালি ওটা শো করতো, মানে ওমেগা এ মাইনাস যখন দিচ্ছি শুধুমাত্র ডিরেকশন শো করতো, অভিমুখ শো করতো। এই জন্য মিনিমাম ভ্যালুর সময় আমার cos এর মিনিমাম ভ্যালু আমরা এখানে 0 নিচ্ছি।
এবার চলে আসি ত্বরণে। ত্বরণ কি করে পাবো? বেগের ডেরিভেটিভ করলেই ত্বরণ পাবো। তো বেগের কোন ইকুয়েশন নেব? যেহেতু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, সেই কারণে এটা নেব না, এটা নিয়ে করবো, কারণ এখানে টি রয়েছে। সরি, ত্বরণ ত্বরণ যখন করছি তাহলে এখানে আসবে বেগ, আর বেগে আসছে, বেগের ইকুয়েশনটা কি এসেছিল? এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে ত্বরণ কি হবে? বেগের ডেরিভেটিভ করলে পাবো ত্বরণ। তাহলে ত্বরণ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ডি বাই ডিটি, ভি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। এ ওমেগা কনস্ট্যান্ট, কস এর ডেরিভেটিভ করলে আসে মাইনাস সাইন, তো মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা। এগেইন ওমেগা টি প্লাস আলফা যখন ডেরিভেটিভ করবো সেখান থেকে ওমেগা বেরিয়ে আসবে, তাহলে হয়ে গেল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস আলফা। আবার দেখো এ সাইন ওমেগা টি প্লাস আলফা মানে একটু আগে আমরা শিখেছিলাম এক্স হয়, তাহলে আমরা এখানে ওমেগা স্কোয়ার, এই এ সাইন ওমেগা টি প্লাস আলফার জায়গায় বসিয়ে দিলাম এক্স। তবে ত্বরণের যদি ম্যাক্সিমাম ভ্যালু করি, ত্বরণের ম্যাক্সিমাম ভ্যালু আমি ইকুয়েশন থেকে বার করতে পারি, সাইন এর হাইয়েস্ট মান 1, সেই হিসাবে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। অ্যাকচুয়ালি মাইনাসটা শুধু অভিমুখ বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আমরা মাইনাস দিলাম না। আর সাইন এর লোয়েস্ট ভ্যালু 0, তার মানে এ মিনিমাম ইকুয়াল টু হচ্ছে 0। অ্যাকচুয়ালি ঋণাত্মক চিহ্ন যেটা আসে, ত্বরণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই নেগেটিভ চিহ্নটা এটা শো করে যে ত্বরণ আর সরণ পরস্পর বিপরীতমুখী, সেটার জন্য মাইনাস চিহ্নটা আসে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দরকার হতে পারে, তখন আমরা নেগেটিভ দেব যখন ডিরেকশনের ব্যাপারটা থাকবে। আদারওয়াইজ যখন শুধু মানের ব্যাপার থাকবে তখন এই মানে আমরা ওমেগা স্কোয়ার এক্স, ম্যাক্সিমামের ক্ষেত্রে ওমেগা স্কোয়ার এ ইউজ করব। এবার আসি বল। ত্বরণ পেয়ে গেলাম, তাহলে বল বার করতে কোনো সমস্যা হবে না। কেন? বল মানে কি হয়? ভর ইনটু ত্বরণ। আর ত্বরণ তো পেয়ে গেছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ত্বরণের যে এর জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স পুট করে দিচ্ছি, তাহলে আমরা বল পেয়ে গেলাম এফ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। এখানেও তাই হাইয়েস্ট মান হবে এফ ম্যাক্স। তাহলে ত্বরণের হাইয়েস্ট মান ছিল ওমেগা স্কোয়ার এ, সেক্ষেত্রে এখানেও হাইয়েস্ট মান হবে এম ওমেগা স্কোয়ার এ। এখানেও আমি চিহ্ন ইউজ করছি না, লোয়েস্ট মান হবে 0। কারণ এখানেও তাই নেগেটিভ চিহ্নের উদ্দেশ্য হচ্ছে এই বল আর সরণ পরস্পর বিপরীতমুখী, সেটা বোঝানোর জন্যই কিন্তু নেগেটিভ সাইন এখানে এসছে। গতিশক্তি, চলে আসবো গতিশক্তি। গতিশক্তি, কাইনেটিক এনার্জি। অ্যাকচুয়ালি গতিশক্তি মানে কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তো ভি এর ভ্যালু তো আমরা অলরেডি শিখেই ফেলেছি, তো ভি এর ভ্যালুটা পুট করে দেবো। ভি ইকুয়াল টু কি এসেছিল? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ওমেগা স্কোয়ার, আর এখান থেকে তাহলে রুট উঠে গেল, কারণ যেহেতু স্কোয়ার করছি তাহলে আসছে এই। তাহলে এটাই পেয়ে গেলাম গতিশক্তি। যদি বলে সর্বোচ্চ গতিশক্তি, তাহলে সর্বোচ্চ গতিশক্তিতে আমরা বেগের সর্বোচ্চ মান ইউজ করব। আর বেগের সর্বোচ্চ মান এখানে আমাদের ছিল কত? ওমেগা এ। তাহলে আমাদের গতিশক্তি সর্বোচ্চ কত হবে? হাফ এম, বেগের সর্বোচ্চ মান ভি ম্যাক্স যেটা এসেছিল সেটা ছিল আমাদের ওমেগা এ, তাহলে হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার হবে, তার মানে হয়ে যাবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আর লোয়েস্ট এটা কত? মিনিমাম ভেলোসিটি এসেছিল 0, তার মানে আমাদের মিনিমাম কাইনেটিক এনার্জি আসবে 0। এবার চলে আসি স্থিতিশক্তি।
স্থিতি শক্তি। একটা সরল দলগতিযুক্ত কণা যখন সাম্যাবস্থান থেকে x দূরত্বে থাকে তখন তার উপর একটা প্রত্যানায়ক বল কাজ করে। সেই বলটা কি করে? ওকে আবার সাম্যাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। আর সেই বলের রাশিমালা আমরা দেখলাম কি হয়? m ওমেগা স্কয়ার x হয়। এখন এই প্রত্যানায়ক বলের বিরুদ্ধে যদি আমি সামান্য পরিমাণ সরাতাম, dx পরিমাণ সরাতাম, তাহলে একটা ক্ষুদ্র পরিমাণ কার্য করতাম। কারণ বলের বিরুদ্ধে সরাচ্ছি। তাহলে ওই প্রত্যানায়ক বলের বিরুদ্ধে dx পরিমাণ সরানোর জন্য আমার কার্য কত আসবে? m ওমেগা স্কয়ার x dx। কিন্তু ভাবো সাম্যাবস্থা থেকে যদি আমি x পরিমাণ সরাই, সাম্যাবস্থা থেকে x পরিমাণ যদি সরাই, তো সাম্যাবস্থা থেকে x এর মধ্যে তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র dx থাকবে। তাহলে প্রত্যেক ক্ষুদ্র dx এর জন্য কার্য কত আসবে? m ওমেগা স্কয়ার x dx, m ওমেগা স্কয়ার x dx, m ওমেগা স্কয়ার x dx। এবার ক্ষুদ্র ক্ষুদ্র কার্যগুলোকে যদি আমরা যোগ করি তবেই আমরা সাম্যাবস্থান থেকে x দূরত্ব সরণের জন্য কৃতকার্য পেয়ে যাব। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র যোগ করার প্রসেসটাই হচ্ছে কি? ইন্টিগ্রেশন। তাহলে সাম্যাবস্থা থেকে x দূরত্বে সরাতে কৃতকার্য সেটাই হবে x দূরত্বে আমাদের স্থিতি শক্তি। তো সেটাই স্থিতি শক্তি, যেটাকে আমি ডিনোট করছি u দিয়ে। তাহলে কি বললাম? dx পরিমাণ সরানোর জন্য কার্য হতো, কার্য মানে বল ইনটু সরণ, তাহলে m ওমেগা স্কয়ার x dx। কিন্তু যেহেতু আমাকে x পরিমাণ সরাতে হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন লিমিট কি হবে? 0 থেকে x। m ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট বেরিয়ে আসছে। x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো? x স্কয়ার বাই 2। তাহলে x স্কয়ার বাই 2 এটাকে আগে লিখে দেব। তাহলে হলো কত? হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। ইন্টিগ্রেশন না জানলে দেখে নাও ফর্মুলাটা। x টু দি পাওয়ার n dx যদি হয় তাহলে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। যদি কোনো লিমিট না থাকে তাহলে একটা সমাকলন ধ্রুবক আসে, কিন্তু এখানে যেহেতু আমাদের লিমিট আছে তাই সমাকলন ধ্রুবকের ব্যাপারটা এখানে থাকছে না। তাহলে এখানে আমি কি বললাম? m ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট বার করে দিয়েছি, ইন্টিগ্রেশন করছি x dx এর। তো x এর পাওয়ার কত আছে? 1। x এর পাওয়ার n থাকলে কি আসছে? n প্লাস 1, নিচে আসছে n প্লাস 1। তাহলে x এর পাওয়ার যেহেতু 1 তাহলে কি হবে? x এর 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2। লিমিটের ব্যাপারে এখানে খুব প্রবলেম হয়নি কেন? কারণ এখানে আপার লিমিট x ই আছে। তো আমার x এর জায়গায় x ই বসছে, আর লোয়ার লিমিট তো 0 ই আছে। লোয়ার লিমিট নিয়ে কোনো সমস্যা এখানে হচ্ছে না। তাহলে স্থিতি শক্তির হাইয়েস্ট মান কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে x এর জায়গায় আমাদের সরণের হাইয়েস্ট মান চলে আসবে, আর সরণের হাইয়েস্ট মানকে আমরা বলি বিস্তার। তখন হবে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। আর মিনিমাম কত আসবে? মিনিমাম আসবে 0। এবার আসি মোট শক্তি। মোট শক্তি কি করে বার করব? স্থিতি শক্তি পেয়েছি, গতি শক্তি পেয়েছি, তো স্থিতি শক্তি গতি শক্তি যোগ করলেই পেয়ে যাবো মোট শক্তি। মোট শক্তি, মোট শক্তি ডিনোট করলাম ই দিয়ে। তাহলে সেটা হবে স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। স্থিতি শক্তির রাশিমালা এসেছিল হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, আর গতি শক্তিতে এসেছিল হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখান থেকে আমি কমন নিয়ে নিলাম হাফ এম ওমেগা স্কয়ার, পড়ে থাকছে এক্স স্কয়ার, यहाँ पर है ए स्क्वायर माइनस एक्स स्क्वायर कर गया हाफ एम ओमेगा स्क्वायर ए स्क्वायर। এখন দেখো একটা সরল দোলগতিযুক্ত কণার ভর তো কনস্ট্যান্ট থাকে, ওমেগা কনস্ট্যান্ট, সর্বোচ্চ যেটা যেতে পারবে সেটাও কনস্ট্যান্ট। তাহলে এম ওমেগা এ সেটা কনস্ট্যান্ট। তার মানে বলতে পারি সরল দোলগতিযুক্ত কণার মোট শক্তি কনস্ট্যান্ট, মানে মোট শক্তি ধ্রুবক। আর রয়েছে এখানে কি? পর্যায়কাল, কম্পাঙ্ক। পর্যায়কাল একটা পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। পর্যায়কাল মানে একটি পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে। সময় মানে হয় দূরত্ব বাই বেগ। যদি আমি
কৌণিক দূরত্ব হিসাব করি তাহলে একটা পাক ঘোরার জন্য আমার কৌণিক দূরত্ব হচ্ছে কত 2 পাই। বেগ কত ছিল কৌণিক বেগ ওমেগা, তাহলে পর্যায়কাল আমরা বলতে পারি t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। আবার দেখো a ইকুয়াল টু শিখেছিলাম ওমেগা স্কোয়ার এক্স চিহ্ন বর্জন করে, কারণ আমি শুধু মান নিয়ে এখানে কাজ করছি। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আসছে কত a বাই এক্স, তাহলে ওমেগা ইকুয়াল টু আসছে রুট ওভার a বাই এক্স, বসিয়ে দিই ওমেগার জায়গায়। তাহলে a বাই এক্স, তাহলে a আসছে আমার নিচে, x আসছে উপরে, তাহলে এটাও আমার দোলনকাল পর্যায়কাল ইকুয়েশন হবে, এটাও হবে। কম্পাঙ্ক, পর্যায়কালের অনন্যককে বলে কম্পাঙ্ক, মানে একক সময় যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে বলে কম্পাঙ্ক, আর এই কম্পাঙ্ক হয় পর্যায়কালের অনন্য। এখন কম্পাঙ্ক n দিয়ে ডিনোট করি, তাহলে n ইকুয়াল টু হবে 1/t, তাহলে এগুলো যা পেলাম উল্টে দিলেই হবে, তাহলে ওমেগা বাই 2 পাই or 1/2 পাই রুট ওভার a বাই এক্স। তাহলে এই ছিল আজকের আলোচনা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ডে 2।